একটা জিনিস জেনে রাখবেন, এই হরিকথার আয়োজন কেন করা হয়েছে। আমি প্রথমেই শুনেছিলাম যে যখন বাড়িতে এসেছিলাম আমি বলেছিলাম বাবা মেমপ্লেট করেছেন, বলছিল না বাবা আমরা তো কালেকশন করি না, ভিক্ষা করি না, নিজেদের সামর্থ্য দিয়ে এই অনুষ্ঠানটা করি। বাবা হয়তো আমাদের অর্থ আছে, আমার অর্থ আছে, আমি অর্থ দিয়ে অনুষ্ঠানটা করতে পারি, কিন্তু আপনার অর্থ দিয়ে আপনি অনুষ্ঠান করলেন, হয়তো গ্রামের সুনাম হল, আপনার সুনাম হল, 10 জন জানলো অমুক সরকার অমুক বাবু এই হরিনামের আয়োজন করেছে, এটা তার প্রশংসা হচ্ছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ আপনি মাদকরি না করবেন ততক্ষণ আপনার নামের কোনো মাহাত্ম্য নেই, এটা জেনে রাখবেন। আর আমি বন্দনার আগে কি বলেছি, বাকেরগঞ্জ নিবাসী। এইখানে কি আপনাদের এখানে শুধু নিয়ামতের থেকে হরিকথা শুনতে এসেছে, দূর থেকে আসতে পারে নাই? আমার সাথে যারা মাগুরার থেকে এসছে তারা হরিকথা শুনছে না? শুনছে তো। রাজবাড়ির থেকে আমার সাথে একজন এসছে, সে হরিকথা শুনছে না? তাই হরিকথাটা কি শুধু নিয়ামতের মঙ্গলের জন্য করা হচ্ছে? আপনাদের এলাকার মঙ্গলের জন্য হরিকথা করা হচ্ছে? বলছেন না, এই জগতের মঙ্গলের জন্য, বিশ্বের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য হরিকথার আয়োজন করা হয়। তাহলে আজকে বাকেরগঞ্জ উপজেলার জন্য আজকে এই হরিকথা মঙ্গলের জন্য আয়োজন করা হয়েছে। বাবা এখানে এই নামটা নিতেই হবে। আমি জানি এটা নিয়ামতি, লক্ষ্মীনারায়ণ মন্দিরের কথা বলেছি, কিন্তু আপনাদের রিপিট করার অর্থ আমাদের নাই। ব্যাসাসনে যখন মহারাজ বসে থাকে তখন মহারাজকে অন্য কিছু বলতে নাই। ভাগবতের মধ্যে একটা শ্লোক রয়েছে, বিশ্বাস ও গুরু বাক্যে সুশাসনীন দীনত্ব ভাবনা, এটা ভাগবতের শ্লোক। বলছে বক্তার বাক্যে, পাঠকের বাক্যে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস ও গুরু বাক্যে সুশাসনীন দীনত্ব ভাবনা, দীনতা হয়ে হরিকথা শুনতে হয়। আর কালকে আমি হরিকথা এখানে বলার মতো যোগ্যতা তো আমার নাই, তো অনেকে অনেক রকমের বিচার করেছে। বাবা কেমন বিচার? বলছে পাঠক ভালো গান করলো না, পাঠক ভালো নাচায়নি। বাবা আমি এখানে লোককে নাচানোর জন্য আসিনি, আমি এখানে হরিকথা বলতে এসেছি। মন দিয়ে হরিকথা শুনুন। সুখদেব গোস্বামী যখন নৈমিষার অরণ্যে গিয়ে প্রথম হরিকথা আস্বাদন করিয়েছিলেন, সুখদেব গোস্বামীর সাথে করে কাউকে নিয়ে যান নাই, তিনি একা গেছিলেন। পরীক্ষিত মহারাজ বিষণ্ণ বদন দিয়ে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করেছিলেন। বিষণ্ণ বদন, বিষণ্ণ বদন কথার অর্থ জানেন? বিষণ্ণ বদন কথার অর্থ হচ্ছে পরীক্ষিত মনে মনে চিন্তা করছিল আমার কি হবে, সারা জীবন ধরে সংসারের জন্য জীবনটাকে সঁপে দিয়েছি, রাজ্যের জন্য জীবনটাকে সঁপে দিয়েছি, না জানি এই আসন্ন মৃত্যুর সময় আমার কি হবে। তিনি মনে প্রাণ দিয়ে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করেছিলেন। আর আপনারা বিচার করছেন হরিকথা। কালকে তো আমাকে একজন বলে বসলো, বাবা আপনার চোখ দিয়ে জল বের করতে হবে। আরে জলটা কি আমার বাবার সম্পত্তি নাকি যে আমি চোখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জল বের করবো? ওটা যাত্রার মঞ্চে চলে, জানেন তো, অভিনয়ে চলে। নায়ক জানে কোন সময় আমাকে কাঁদতে হবে, নায়ক জানে কোন সময় নায়িকার সঙ্গে আমার অভিনয় করতে হবে। আমি নায়কের পাঠ নিয়ে এখানে বসি নাই, এটা রাধারানীর করুণা, রাধারানীর কৃপার থেকে হয়। বাবা এটা আমার নৈতিক সম্পত্তি নয়, চোখের জল। রাধারানী কখন তাকে কৃপা করবে কেউ জানে না। আমাদের সনাতন ধর্মটা নষ্ট কেন হচ্ছে জানেন? আপনারা তত্ত্বকথার মানেই জানেন না। তত্ত্বকথা বলতে আপনারা কি বোঝেন জানেন তো? আজকে যেরকম এক বাবা এসে আমাকে বলছে, কি বলছে, যে বাবা এটা তত্ত্বকথা বলবেন, সিঁদুর কেমন করে পড়তে হয়, শাড়িটা কেমন করে পড়তে হয়, এগুলো তত্ত্বকথা। সুখদেব গোস্বামী তো উলঙ্গ হয়ে ছুটে গেছিল, তার কি আসে যাই হয়েছিল বলুন? শাড়িটা লজ্জা নিবারণ করার জন্য পরে, স্ত্রী সিঁদুর পড়ছে স্বামীর মঙ্গলের জন্য। কিন্তু সিঁদুর কিভাবে পড়তে হবে এটা তত্ত্বকথা বানিয়ে দিলেন। কিন্তু
কীর্তনের নেম প্লেটে এটা লেখা যাবে না, এটা তত্ত্বকথা বানিয়ে দিলেন। এখানে নাম লেখা যাবে না, এটাকে তত্ত্বকথা বানিয়ে দিলেন। জীবের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম, এটা মনে রাখবেন। জীবের হৃদয়ে কৃষ্ণ বিশ্রাম করে। নর্দমার মধ্যে ওই গুয়ের যে কীট রয়েছে না, ওই কীটের মধ্যেও কৃষ্ণ বিরাজিত রয়েছে। পায়খানার মলের মধ্যেও কৃষ্ণ বিরাজিত রয়েছে। বলছে যেখানে কৃষ্ণ নাই সেখানে জীবের কোনো স্পন্দন নাই। যেখানে কৃষ্ণ থাকবে না সেখানে কোনো জীব থাকবে না, আর যেখানে জীব রয়েছে সেখানে কৃষ্ণ রয়েছে। শাস্ত্র বলছে জীবের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। আর আপনারা কি এক একজন এক একটা নিয়ে তত্ত্বকথা বানিয়ে দিলেন? তত্ত্বকথাগুলো চূড়ায় চূড়ান্তি বক্ষ করস্থির পাঠমধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ করেন ধিয়ান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে প্রাণ, কণ্ঠেতে চৈতন্য বসে হয়ে সাবধান, মুখদেশে ভদ্রা বৈশে ৩৬ যোজন। এইগুলো হচ্ছে তত্ত্বকথা। বাড়িতে যে ভেঙে নেবেন, জীবনের অর্ধেকটা জীবন পার হয়ে যাবে তত্ত্বকথা বানাতে যাবে। আর উল্টোপাল্টা জিনিসটা আপনারা তত্ত্বকথা বানিয়ে দিচ্ছেন। ভাগবত সম্পর্কে কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না ভাগবত সম্পর্কে। কালকে একটাও তো আমি হরিকথা ব্যতীত কোনো কথা বলি নাই। আপনারা বিচার করছিলেন কেন হরিকথা বললাম। বাংলাদেশের ৬৪ জেলা নয়, ইন্ডিয়াতে ভারতবর্ষ পর্যন্ত ব্যাসাসনে বসতে যায়, সেখানে মানুষ বিচার করার ক্ষমতা পায় না, কারণ ভাগবত ব্যতীত আমি কোনো কথা বলি না। বিচার তো দূরের কথা বাবা। আর বলছেন পাঠক নাচানো না, আমি এখানে নাচাতে এসেছি না হরি কথা বলতে এসেছি? বলুন, যার যেটা ক্ষমতা রয়েছে সে করছে, সমস্যা কি? একজন নাচিয়েছে, আমাকেও নাচাতে হবে। একজন আনন্দ দিয়েছে, নৃত্য করে আনন্দ দিয়েছে, আমাকেও নৃত্য করে আনন্দ দিতে হবে। করুন না, পাঠের শেষে তো আমি কীর্তন করি, ওইখানে নাচুন, কত নাচতে পারেন। একজন তো নাচার লোক দেখি নাই এইখানে। নাকি আমাকে ব্যাসাসন ত্যাগ করে উঠে গিয়ে আমাকে নাচতে হবে? অনেক জায়গা দেখছি ব্যাসাসনে যারা বসছে গোসাইরা উঠে গিয়ে ভক্তদের সঙ্গে নৃত্য করছে। না না, সুখদেব গোস্বামী এরকম করেন না, অপরাধ হয়ে যায়। আমি যদি আপনাদের সঙ্গে গিয়ে নৃত্য করি, আপনাদের চরণ আমার গায়ে লেগে গেলে আপনাদের অপরাধ হয়ে যাবে। আমি তার জন্য ব্যাসাসন ত্যাগ করে ভক্তদের সঙ্গে নৃত্য করি না। ওটা মনোরঞ্জনের জন্য হয়, জানেন তো, মনোরঞ্জন। ওরকম করলে আরো 10টা পাঠ পাওয়া যাবে, আমার দরকার নেই পাঠ। আমি এখানে এসে বলেছি এক বাকেরগঞ্জ দিয়ে আমার সারা বাংলাদেশ চলবে না, হলো না পাঠ, তাতে আমার কোনো যায় আসে না। তাতে আমার কোনো যায় আসে না বাকেরগঞ্জের লোক আমাকে না ডাকলে। আপনি রাখবেন না বাংলাদেশের ৬৪ জেলা করে রয়েছে, তাতে কি হয়েছে?